সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে ব্যাপক সংস্কারের তাগিদ। বিমস্টেকে তরুণদের উদ্যোক্তা হবার পরামর্শ ডক্টর ইউনূসের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে হুমকির মুখে পোশাক খাত, ঝুঁকিতে $500 কোটি রপ্তানি, মার্কিন পণ্যে শুল্ক পুনর্বিবেচনার নির্দেশ। ট্রাম্পের ঘোষণায় দেশে দেশে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, কড়া সমালোচনা বিশ্ব নেতাদের। মহামন্দা ফিরে আসার শঙ্কা। নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পাল্টাপাল্টি মত বিশ্লেষকদের। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্ক চিহ্ন ও গতিসীমা নির্দেশনা স্থাপন শুরু। ফিটনেসবিহীন যান ধরতে বিআরটিএর অভিযান। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিমস্টেকে তরুণদের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। ব্যাংকক থেকে আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তরুণ প্রজন্ম মানেই সম্ভাবনা। এই তরুণদের সঙ্গে আয়োজন দিয়ে শুরু হলো প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের কর্মসূচি। স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই অংশ নেন শহরের সিয়াম আইকনে তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই ফোরামে যোগ দেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণরা। I'm lucky because this is my first meeting of BIMSTEC. প্রধান অতিথি বক্তব্যের শুরু করেন সমাজ পরিবর্তনের আলাপ দিয়েই। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। The present civilization that we are going through is a self-destructive civilization. It will destroy everything. And that's the path we are going. If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization, which will be the features of new civilization has to be very clear. First condition of the new civilization, the businesses should not be greed-driven. সেবা দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead. But you listen to others, what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you are mature, you're ready to go, you have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চাকুরি মানুষকে দাসত্বে পরিণত করে। We are asking everybody to find a job. Our education system is built around finding so that you can get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. পরে তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে থাইল্যান্ডের ব্যাংককে এসে পৌঁছেছেন এবং তারা নিজ নিজ দেশের স্বার্থে একে অপরের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। কিন্তু থাইল্যান্ড সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানার্থে নতুন প্রজন্মের জন্য একটি সেমিনার আয়োজন করে এই থাইল্যান্ডের দৃষ্টিনন্দন স্থাপনা আইকন সিয়ামে, যেখানে ডক্টর ইউনূস তার
সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরেন এবং এর সঙ্গে বলেন নতুন পৃথিবী গড়তে হলে পুরনো সব পদ্ধতি বাদ দিতে হবে এবং নতুন পথে হাঁটতে হবে। এর আগে বঙ্গোপসাগরীয় ৭ দেশের অর্থনৈতিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড। এর আগে সমুদ্র পরিবহনের সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন দক্ষিণ এশিয়ার ৭ দেশের জোট বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শাংরিলা হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করেন মন্ত্রীরা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমারের থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত হয়, যা শুক্রবারের শীর্ষ সম্মেলনে বিবেচনায় নেওয়া হবে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, বিমস্টেকের দায়িত্ব গ্রহণের পর আঞ্চলিক উন্নয়নকে প্রাধান্য দেবেন প্রধান উপদেষ্টা। ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিংয়ের আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে যে এদের সাথে হবে। প্রফেসর ইউনূস এটা লিডারশিপটা অ্যাজিউম করার পরেই উনি আরো এটার উপরে আরো জোরদার দিবেন। উনি কিন্তু বারবার বলছেন, উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং রিভাইটালাইজ করতে হবে। বিমস্টেকের নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত ৭ দেশের সরকার প্রধান। স্থানীয় সময় রাতে ব্যাংককের শাংরিলা হোটেলে এই নৈশভোজের আয়োজন হয়। বিমস্টেকভুক্ত দেশগুলোর ৭ নেতার মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসেছেন। বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে অর্থনীতি সহ নানাবিধ সম্পর্ক গতিশীল করার ব্যাপারে এ সময় পারস্পরিক আলোচনা করেন বিমস্টেকের নেতারা। ট্রাম্পের আকস্মিক শুল্ক বাড়ানোর ঘোষণায় হতবাক পোশাক রপ্তানিকারকরা। এতে হুমকির মুখে পড়তে পারে অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি। বিশেষ করে বর্তমানে যেসব অর্ডার তৈরি হচ্ছে বা রপ্তানির অপেক্ষায় আছে, তারা আছেন সবচেয়ে বড় দুশ্চিন্তায়। এমন অবস্থায় দ্রুত কূটনৈতিক পর্যায়ের আলোচনা করে শুল্ক কমানো ও দীর্ঘমেয়াদী বিকল্প বাজার তৈরিতে শক্তিশালী নীতি প্রণয়নের দাবি পোশাক কারখানা মালিকদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের তথ্য মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে 10.6 বিলিয়ন ডলার, যার মধ্যে 8.4 বিলিয়ন রপ্তানি ও 2.2 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি বেশ বড়। 2024 সালে বাংলাদেশ মোট 38 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে। এর মধ্যে 7.2 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় আমেরিকায়, যা একক দেশ হিসাবে পোশাকের সবচেয়ে বড় বাজার। সে বাজারে হঠাৎ বাংলাদেশি পণ্যে 15% থেকে 37% শুল্ক বাড়ানোর ঘোষণায় হতবাক পোশাক কারখানা মালিকরা। রপ্তানিকারকরা বলছেন, রাজনৈতিক সম্পর্ক ভালো থাকায় যেখানে শুল্ক আরও কমানোর কথা ভাবা হয়েছিল, সেখানে উল্টো বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে হতাশা। সবচেয়ে বড় কথা, আগামী কয়েক মাসে আমেরিকায় রপ্তানির অপেক্ষায় থাকা অন্তত 3 থেকে 4 বিলিয়ন ডলারের পোশাক তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায়। অনেক রপ্তানি পণ্য আছে শিপমেন্টের অপেক্ষায়। এসব পণ্য বাড়তি শুল্কের আওতায় আসায় তৈরি হয়েছে শঙ্কা। আমাদের যে অর্ডারগুলো গত 3-4 মাস ধরে রানিংয়ে আছে, কিছু গুডস আমার ফ্যাক্টরিতে আছে, কিছু অন দ্য ওয়েতে আছে, কিছু জিনিস আমরা আমেরিকান পোর্টও পড়ে আছে, সেগুলো কিন্তু এখন যদি রিলিজ করতে হয় সেটা 37% দিতে হবে। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না,
সেক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লায়াবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। রপ্তানিকারকরা বলছেন প্রাথমিকভাবে এ ঘোষণা আসলেও দ্বিপাক্ষিক আলোচনায় এটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। আপাতত মার্কিন পণ্যে শুল্ক কমানোর কোনো বিকল্প নেই, তাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ ব্যবসায়ীদের। এটা আসলে বেসিক্যালি কূটনৈতিক পর্যায়ে তো আছেই, বাট প্রথমত হচ্ছে যে আমাদের দেশের যারা পলিসি মেকাররা আছে, বিজনেসম্যানরা আছে, তাদের সাথে গভর্নমেন্টের ইমিডিয়েট বসা উচিত। ইমিডিয়েট বসে কিভাবে এটা কি করা যায়, এটাকে এটার পজিটিভ নেগেটিভ সব কিছু মানে পুঙ্খানুপুঙ্খ বিশদভাবে আলোচনা করে আমার মনে হয় এটা নিয়ে একটা স্টেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি। কারণ যত দ্রুত করবো আমরা, এটা আমাদের জন্য ততই বেনিফিট। একদিন আগে করলে একদিন আগে বেনিফিট। বিজিএমইএ নেতারা বলছেন প্রতিযোগী দেশ ভারত, চীন ও পাকিস্তানে আরোপিত শুল্ক বাংলাদেশের চাইতে কম থাকায় বাজার হারাবে বাংলাদেশ। এই অবস্থায় সরকার, বিদেশি দূতাবাস ও নীতি নির্ধারকরা মিলে একটি সেল গঠন ও ভবিষ্যতের জন্য শক্তিশালী বিকল্প বাজার তৈরির তাগিদ দেন তারা। যেখানে ট্যাক্স কম সেখানে স্বাভাবিকভাবে একটা বায়ার যাবে। তো আমার এখানে হাই ট্যারিফে কোনোভাবেই আমার এখানে আসার কোনো কারণ নেই, কারণ আমার এখানে আসলেও যে অফার নিয়ে আসবে সেটা তো আমি কোনোভাবে অ্যাফোর্ড করতে পারবো না। আমেরিকার সাথে তো ডিপ্লোমেসি নিয়ে কাজ করবেই, এটা কিভাবে রিভিউ করা যায় সেটা নিয়ে কাজ করবে, অ্যাটলিস্ট আগের অবস্থানে কীভাবে আনা যায় সেটা নিয়ে কাজ করবে। একই সাথে আমেরিকার একটা বিকল্প বাজার তৈরি করতে হবে আসলে। বাংলাদেশি রপ্তানি পোশাকের 50% গন্তব্য ইউরোপের দেশগুলো, আমেরিকায় যায় 17%। ট্রাম্প সরকারের এমন সিদ্ধান্তে পরিবর্তন না আসলে 4 থেকে 5 বিলিয়ন ডলারের রপ্তানি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের অর্থনীতিতেও বড় আঘাত হয়ে এলো যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা। জীবনযাত্রার ব্যয় কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে দেশে দেশে উদ্বেগ ছড়িয়েছে সর্বসাধারণের মধ্যে। সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যেও। শঙ্কা বাড়ছে বহু বছর আগের মহামন্দার পুনরাবৃত্তি ঘটবে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। 1930-এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট ক্লার্ক হুভারের নেতৃত্বে কার্যকর হয়েছিল স্মুথ-হাউলি আইন। আইনটির মাধ্যমে সারা বিশ্ব থেকে আমদানিকৃত পণ্যে প্রায় 20% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। 25টির বেশি দেশ সে সময় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে। প্রায় 100 বছর আগের ওই শুল্কযুদ্ধের প্রভাবে দেশে দেশে বেড়ে গিয়েছিল নিত্যপণ্যের দাম, 65% পড়ে গিয়েছিল বিশ্ব বাণিজ্য। 10 বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামন্দা। মাশুল গুনেছিল সারা বিশ্ব। শতবর্ষ আগের ওই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় আবারও তটস্থ বিশ্ব। 然后对于我的影响就是我可能去购买 It's not gonna be good for the economy. It's gonna put a strain on the economy. It's gonna make everything more expensive. 31তম মার্কিন প্রেসিডেন্টকে অনুসরণ করলেন 47তম প্রেসিডেন্টও। অস্থির চিত্তের ডোনাল্ড ট্রাম্প 80-র দশক থেকে একটি বিশ্বাসে স্থির, আর তা হলো মার্কিন অর্থনীতিতে গতি ফেরানোর একমাত্র কার্যকর উপায় শুল্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে বিশ্বের 185টি দেশ ও অঞ্চলের ওপর 10 থেকে 50% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করেন তিনি। প্রতিক্রিয়ায় গণহারে হতাশা জানালেও নমনীয়ভাবেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে অনেক দেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। We have always been ready to negotiate with the United States to remove the remaining barriers to transatlantic trade. At the same time, we are prepared to respond. アメリカ政府に対しましてはこれまで一方的な関税措置について様々なレベルで মার্কিন পণ্য রপ্তানির ক্ষেত্রে বহির্বিশ্বের আরোপিত শুল্কে যুক্তরাষ্ট্র বহুকাল ধরে ভুগছে দাবি করে পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন এই শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ সমস্যার সমাধান অন্য দেশের ওপর শুল্ক আরোপ নয় মন্তব্য করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে দেশটির তৃতীয় শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীনও। নুজহাত কামাল, এখন বিশ্ব।
উত্তর কোরিয়া ও মিত্র রাশিয়াকে ছাড় দিলেও শুল্ক আরোপ ইস্যুতে অন্যান্য মিত্রদের ক্ষেত্রে এক চুলো ছাড় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশ শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত হলেও মূল্যস্ফীতির সেই ঝড় ঘুরে ফিরে আসবে যুক্তরাষ্ট্রের উপরেও। এমনকি বিশ্ব বাণিজ্যে আধিপত্য ধরে রাখতে গিয়ে কোণঠাসা হয়ে পড়তে পারে খোদ যুক্তরাষ্ট্র নিজেই। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে শুধু বিশ্ব রাজনীতি নয়, বিশ্ব অর্থনীতিতেও হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহত্তম অর্থনীতি আর বাণিজ্যিক অংশীদার দেশ থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত কিংবা দরিদ্র সব দেশে ঢালাওভাবে 10% শুল্ক আরোপ করেছেন তিনি। দেশের আকাশচুম্বী বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে উল্টো অন্য দেশে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ বুমেরাং হয়ে ফিরতে পারে যুক্তরাষ্ট্রের দিকেই। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে গেল কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের তৈরি করা সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্রই। The White House and President Trump revealed their strategy and their rationale behind imposing tariffs, but they did not sort of tie it to sort of the administration's broader economic plan. অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি শুল্ক আরোপে আমদানি পণ্যের দর বেড়ে গিয়ে চাপ পড়তে পারে মার্কিন নাগরিকদের উপর, ঝুঁকির মুখে পড়তে পারে চাকরির বাজার। এই শুল্ক নীতির কারণে স্মার্টফোন থেকে শুরু করে খাদ্যপণ্য পর্যন্ত নিত্যপণ্যের দর বাড়বে, উচ্চ মূল্যস্ফীতিকে যা আরও ঊর্ধ্বমুখী করবে। তাদের আশঙ্কা, কয়েক মাসের মধ্যেই এই প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের গ্রাহক আর ব্যবসায়ীদের উপর। All products could get more expensive. I think the case with Taiwan is that we import a number of computer chips from them. And so, downstream from that is if computer chips become more expensive. যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন, চীন আর ভারতের মতো বৃহত্তম অর্থনীতির দেশের পাশাপাশি শুল্ক আরোপ হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, মিয়ানমার আর আফ্রিকার দেশগুলোতেও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই শুল্ক আরোপে চরম ক্ষতির মুখে পড়তে পারে। আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সহ কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাওসের মতো রফতানি নির্ভর দেশগুলো। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার জানাবো ফেরার খবর। ঈদের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড় না থাকলেও ঢাকায় আসা ও ঢাকা ছেড়ে যাওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও দুর্ভোগ নেই যাত্রাপথে। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটি শেষের দিকে, তবুও উৎসবের আমেজ এখনো কাটেনি অনেকের। পরিবারের সাথে ঈদ কাটাতে এখনো ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুরে গিয়ে দেখা গেল 4 জনের এই পরিবারটি যাচ্ছে গ্রামের বাড়ি। রাস্তায় হয়রানি এড়াতে ঈদের পরই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। টিকিটের যোগচি ঝামেলা তো কিছুটা আছেই, বাট আমি এখন ঈদের আগে যাই না এই কারণে যে টিকিট পাই নাই অ্যাকচুয়ালি। সো এখন ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমি ময়মনসিংহ গফরগাঁও যাচ্ছি আর কি। আমাদের বাসা হলো মুন্সিগঞ্জ, ওখানে আমরা ঈদ করেছি। জি, হ্যাঁ, এখন আমার শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াতে। রেলপথে ঢাকা ফেরা মানুষের থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ ছিল বেশি। কোথায় যাচ্ছে তারা? জামালপুর বেড়াতে যেতেছি, আত্মীয়র বাড়ি, মেয়ের জামার বাড়ি। এখন একটু ফাঁকা আছে তো, যার কারণে একটু সিলেটে যাচ্ছি, 2 দিন থাকবো, তারপরে আবার ব্যাক করবো ঢাকাতে। নতুন প্রজন্মের কাছে এবারের ঈদ ছিল বাড়তি আনন্দের। শান্তিতে যেতে পারতেছে, এটাই আর কি। টিকিট নিয়ে কোনো প্যারা নেই। আগে তো এই সাইডে কোনো লোকই থাকতো না টিকিট চেক করার সময়। কোথাও যাওয়া হয়নি আসলে, কারণ দাদা বাড়ি যাবো ঈদের পর, এটাই প্ল্যান ছিল মূলত। 9 দিনের সরকারি ছুটি শেষে অফিস খুলবে রোববার থেকে। বেসরকারি অফিস, গার্মেন্টস ও শিল্প কারখানা ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। আমরা তো প্রাইভেট অর্গানাইজেশনে আছি, আমি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করি, তো আমার কালকেই আসলে জয়েন করব। আমি পরিবার সহই ফিরতেছি। 15-16 বছরের অভিজ্ঞতায় আমি দেখলাম যে এবারের মতন আনন্দ আর এরকম আনন্দভাবে মানুষের বাড়িতে গেছে এরকম খুব কম নজির। যানজটমুক্ত সড়ক পেয়ে এবার বেশ খুশি বাস চালকরা, তবে যাত্রীর অভাবে কিছুটা বিপাকে। যানজট নাই, লোকজনও নাই, গাড়িগুলো কম। 5টা 6টা 2টি 1টা খালি গাড়ি এভাবে যাচ্ছে সব। ব্যবসা অবস্থা এবার খুবই খারাপ। সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীরা গুনছেন অতিরিক্ত ভাড়া।
তবে সে অভিযোগ নেই ঢাকা ছেড়ে যাওয়াদের। ভাড়া ছিল আগে 550 টাকা ছিল, এখন 700 টাকা 750 টাকা নিচ্ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসা করছিলাম, বলতেছে এরকমই এখন ভাড়া, এটা উইথ বকশিশ নিচ্ছে তারা বেশি। 450 আগের মতোই না, একটু বেশি নিচ্ছে। যাত্রীর চাপ বেড়েছে নৌপথেও। দক্ষিণাঞ্চল থেকে অধিকাংশ লঞ্চ নির্ধারিত যাত্রী নিয়ে ঢাকা এসেছে। আগামী সপ্তাহে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে জানায় সংশ্লিষ্টরা। আরিফ হোসেন, এখন ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চল ও জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সপ্তাহ জুড়ে তীব্র গরমের কবলে রাজশাহীর নগরবাসী। গেল সপ্তাহ থেকেই তাপমাত্রা ওঠানামা করছে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রখর রোদ আর কখনো কখনো মেঘাচ্ছন্ন গোমট পরিস্থিতি গরমের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ঈদের ছুটিতে শহর ফাঁকা থাকলেও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন নগরবাসী। গেল দুদিন ধরে মাঝারি তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার বাসিন্দাদের। বেলা গড়ানোর সাথে সাথে প্রচণ্ড তাপে বাড়ছে গরমের অনুভূতি। বাতাসেও মিলছে না স্বস্তি। আজ দুপুর 3টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম পড়েছে, মানে বাজার করে আসলাম, এই জন্য গোটা গা শরীর ভিজে গেছে, মনে করি একটু ঠান্ডা শীতল শরবত খাই। এত গরম রোদ এই কয়েকদিন যাবত আমরা যে কষ্টে আছি, এমন কষ্ট আমি কোনোদিন এইভাবে দেখিনি। গরমেতে লোকজন বের হতে পারছে না, আমাদেরও কাজ কাম নাই। বিভিন্ন মাধ্যমে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতে দেখা গেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেই দলটির, যদিও আপাতত সরকারকে আস্থায় রেখে এগোতে চান তারা। তবে জাতীয় স্বার্থে নির্বাচন বিলম্ব হলে আন্দোলনে যাবার ইঙ্গিতও দেন তারা। তবে এটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। সহস্রাধিক জীবনের বিনিময়ে 24-এ হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ। সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময়ে নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি। নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামব। কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা। সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল। রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা কেন আসবে? এটা তো এই সরকার হচ্ছে স্বৈরাচারকে বিদায় করার পরে এই সরকার সকলের আস্থা নিয়ে করেছে একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তারা পলিটিক্স আসতে পারত। তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে। নির্বাচনের দাবিতে তার দল কোনো কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা একেবারেই অবনতি হয়ে গেছে, বাজার একবারেই কন্ট্রোলে নাই। এই আস্থের সাথে বেশি যদি চলতে থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং সাধারণ তৃতীয় পক্ষ সুযোগ নেয়। এখন এইটা তো আমরা হতে দেব না। বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয়। অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজনৈতিক দলের যে বিবৃতি বক্তৃতা, এটা হচ্ছে একটা চাপ বজায় রাখা। আমি মনে করি না এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করার আর সুযোগ আছে বা সেটা উচিত হয়তো হবে না। বিএনপি বা অন্যান্য দলগুলো তারা প্রথম থেকে সরকারকে আনস্টেবল করবার রাজনীতি করছে। জাতীয় ঐক্যের কথা বলছে, এটা কিন্তু ভুল পথ। ঐক্যটা হতে হবে চিন্তার। যেখানে আছি আমরা, এটা আবারও সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর একটা সরকার গঠিত হবে।
জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলো কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ ও গুজব রটায় বেশি। দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের কথা বলেন তিনি। মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় তাই সুট পড়া হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো পায়। ঈদের ছুটিতে গত 3 দিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে অভিযান। সকালে অভিযানে নেমে দেখা যায় বেপরোয়া ছুটছে লাইসেন্স ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক, ব্যাটারি ও সিএনজি চালিত রিকশা। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। দেখতে বেশ দামি, দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক, অথচ লাইসেন্স বা ফিটনেস কোনোটাই নেই। চালক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিআরটি এর অভিযানে ধরা পড়ে নম্বর প্লেটহীন এই নামি দামি গাড়ি। একই অবস্থা হিউম্যান হলারের, শত আঘাতের চিহ্ন গায়ে। লাইসেন্স ফিটনেস ছাড়াই দিনরাত যাত্রী পরিবহন করছে মহাসড়কে। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করে 25 থেকে 30 হাজার যানবাহন। সেই মহাসড়কেই বীর দর্পে ছুটছে নিষিদ্ধ ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। দাওয়াত দিছে একজনে এখানে ভিতরে, এই জন্য যাইতেছে। আমরা এখানে চালাই না, আমরা সপরিবারে যাইতেছি। আমার গাড়ি হিসেবে আমাদের ফ্যামিলি নিয়ে যাইতেছি। স্যার ভুল হয়েছে, আমরা বাংলা বাজারে, তাই আমরা এখানে থেকে এখানে বলছি কিছু হবে না। ঈদে যানজট ও দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করে বিআরটিএ। বিশেষ করে ঈদের কয়েকদিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 16 জনের প্রাণহানির পর শুরু হলো এই অভিযান। ইঞ্জিন চালিত যে ছোট রিক্সাগুলো আছে, আমরা তাদেরকে আসলে আর সামনের দিকে আগাতে দিচ্ছি না, আমরা তাদেরকে পিছনের দিকে সরে যেতে বলছি। আর 3 হুইলার যেগুলো আছে, বিশেষ করে যেমন সিএনজি, আমরা 2টো সিএনজিকে ইতিমধ্যে জরিমানা করেছি এবং সিএনজি আমরা যেগুলো পাবো আমরা সেগুলোকে সবগুলোকে জরিমানা হতে আমরা নিয়ে আসবো। একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক নির্দেশনা ও গতিসীমা নির্ধারণ করে দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট দূর করতে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর কথা জানান। 5000 ডাক্তারের নতুন পদ সৃষ্টির জন্য আমরা প্রস্তাবনা পাঠাচ্ছি। এটা ডিজি অফিস থেকে মিনিস্ট্রিতে যাবে। এই পর্যায়ে আছে মেডিকেল অফিসার এবং বিভিন্ন পর্যায়ের যেগুলো একাডেমিক পোস্ট আছে, প্রফেসর, কনসালটেন্ট, সেগুলো অ্যাকচুয়ালি প্রমোশনের বিষয়গুলো চলমান আছে। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নানা জাতের পশু প্রাণী দেখতে ভিড় করেন ঢাকা ও তার বাইরে থেকে আসা নানা বয়সী মানুষ। পরিবারের সঙ্গে বিনোদন কেন্দ্রে এসে স্বস্তি জানান দর্শনার্থীরা। সেই সাথে প্রাণ ও প্রকৃতি টিকিয়ে রাখতে পশু পাখিদের বাঁচিয়ে রাখার তাগিদ তাদের। রাব্বি হোসেনের প্রতিবেদন। নানা বয়সী মানুষের এই জনস্রোত মিরপুর জাতীয় চিড়িয়াখানা লক্ষ্য করে। ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবনে পাওয়া গেছে খানিকটা বিরতি, তাই তো পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে জাতীয় চিড়িয়াখানায় ছুটে এসেছেন অনেকেই। ঈদের চতুর্থ দিনে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে আসা দর্শনার্থীর সংখ্যাও ছিল অনেক। বইয়ের পাতায় পশু পাখির ছবি দেখলেও নিজ চোখে চেনা অচেনা নানা জাতের পশু পাখি দেখতে পাওয়ায় শিশুদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি।
ময়ূর দেখছি, পাখি দেখছি, বান্দর দেখছি, বাঘ দেখছি, বক দেখছি, তারপর আবার বকের ডিম দেখছি। জিরাফ সবসময় দাঁড়া থাকে, জিরাফ একটা অলস প্রাণী। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা বলছেন শুধু শিশুরাই নয়, বিচিত্র ধরনের জীবজন্তুর সাথে সময় কাটিয়ে আনন্দ পান তারাও। বাচ্চাদেরকে চিড়িয়াখানা ঘুরে দেখাচ্ছি এবং পশু পাখি দেখে ওরা চিনতে পারতেছে, জানতে পারতেছে যে এগুলো এই পাখি। ছোট বাচ্চাদের দেখালে পড়াশোনা মনোযোগী ভালো হবে। নাড়াচাড়া করে তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা তো রিয়েল, এটা তো আসল, নকল না। কারণ বইয়ে সে দেখছে, জীবন্ত তো আর বইয়ে নাই, বইয়ের সাথে মিলিয়ে দেখলে এটা মেধার বিকাশ অবশ্যই হবে। চিড়িয়াখানা ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতিতে পশু প্রাণী টিকিয়ে রাখার তাগিদ জানান দর্শনার্থীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঈদের চতুর্থ দিনে পছন্দের সিনেমা দেখতে অনেকেই এসেছেন সিনেপ্লেক্সে। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে মিরপুরের সনি সিনেমা হল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এসকে শাওন। শাওন, ঈদের চতুর্থ দিন চলছে, নিশ্চয়ই যেই সিনেমাগুলো এবার ঈদে মুক্তি পেয়েছে সেখানে দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সিনেমাগুলো নিয়ে? ধন্যবাদ। আজকে আমরা শুরুতেই যখন আসছিলাম যে তখন বরবাদ সিনেমা নিয়ে অনেক কথা শুনছিলাম, বিশেষ করে বরবাদের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, সেজন্য অনেকেই বাধ্য হয়ে অন্য কোনো সিনেমা আসলে বেছে নিচ্ছেন। বলা হচ্ছে যে পরের সপ্তাহে হয়তো বরবাদের টিকিট পাওয়া যেতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। বা বেশিরভাগ মানুষই আমরা দেখেছি যে তারা অনলাইনে টিকিট কিনে নিয়েছে। বিশেষ করে এবারে ঈদে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে বরবাদ, তাছাড়াও দাগি এবং জঙ্গি। এই 3টি ছবির মধ্যেই মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। আমরা দেখেছি যে অনেকেই তাদের প্রথম পছন্দ বরবাদ, সেটা দেখার পর আজকে আমরা দেখেছি কেউ দাগির টিকিট কিনেছেন। অনেকেই বরবাদ দেখার আগ্রহ নিয়ে এসেছেন যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি, তাদেরকে আমরা দেখেছি যে তারা কাউন্টারে লাইন ধরেছেন, কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরেছেন যে টিকিট শেষ হয়ে গেছে। বা কেউ দাগির টিকিটও নিয়েছেন, বলা হচ্ছে যে জঙ্গির টিকিট আগামীকাল থেকে পাওয়া যাবে। এরকম আসলে এবারের ঈদে এই 3টি সিনেমা সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। তাছাড়াও বাকি সিনেমাগুলো মানুষ দেখছে। তো দর্শকদের জানিয়ে রাখি যে এবার 164 প্রেক্ষাগৃহে এই 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবার। তো প্রতিবারই ঈদে আমরা দেখি যে এই সিনেমাগুলো মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয় এই সিনেমা নিয়ে। আমরা প্রতি ঈদেই দেখি যে বিশেষ করে সাকিব খানের সিনেমা প্রতি বছর ঈদে আমরা মুক্তি পেতে দেখি, তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। যেমন 120টা হলে তার বরবাদ সিনেমাটা মুক্তি পেয়েছে, সেটা এরই মধ্যেই কিন্তু বলা হচ্ছে যে লাভের মুখ কিন্তু তার এই সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছে বা সামনে আরও ব্যবসা সফল হতে পারে, এরকম একটি ধারণা তারা করছে। যে তাছাড়াও বাকি যে সিনেমাগুলো হয়েছে, বিশেষ করে দাগি নিয়ে যে প্রতিক্রিয়া, তারা বললো যে তাদের প্রমোশনের যে বিষয়টা, তাদের প্রমোশনটা অনেক পছন্দ হয়েছে। সেটা দেখার পর তারা সিনেমা দেখতে এসেছেন, তারা যে সিনেমা দেখেছেন সেই সিনেমা দেখেও তারা আসলে তাদের যে ইতিবাচক প্রতিক্রিয়া সেটা আমাদের কাছে ব্যক্ত করেছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ। ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার হালচাল জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী এসকে শাওন। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183 নম্বরে। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। মূলত গেল মাসে এএফসি এশিয়ান কাপ বাছে ভারতের সাথে ড্র করায় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে, তবে অবনতি হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে জিততে না পারায় 1 ধাপ পিছিয়ে 127 নম্বরে নেমে গেছে দেশটি। আর আগের মতোই ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে সংস্কারের তাগিদ, বিমস্টেকে তরুণদের উদ্যোক্তা হবার পরামর্শ। কাল মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে হুমকির মুখে পোশাক খাত, ঝুঁকিতে $500 কোটি রপ্তানি, মার্কিন পণ্যে শুল্ক পুনর্বিবেচনার নির্দেশ। ট্রাম্পের ঘোষণায় দেশে দেশে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, কড়া সমালোচনা বিশ্ব নেতাদের, মহামন্দা ফিরে আসার শঙ্কা।
নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পাল্টাপাল্টি মত বিশ্লেষকদের। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্ক চিহ্ন ও গতিসীমা নির্দেশনা স্থাপন শুরু। ফিটনেসবিহীন যান ধরতে বিআরটিএর অভিযান। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।